হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে আমরা স্বয়ম্ভুব মনুর রথারোহণ এবং চাকার আবিষ্কারটা একটু দেখব। আমি ভাগবত মহাপুরাণের ৩য় স্কন্দের ২১ অধ্যায়টা ওপেন করেছি। এখানে দেখো স্বয়ম্ভুব মনুর বংশ এখানে বর্ণনা করা হয়েছে। সেই বর্ণনা করতে গিয়ে এখানে দেখো একটা বিষয় আছে। তখন তিনি ১০,০০০ বছর যাবৎ সরস্বতী নদী তীরে তপস্যা করছিলেন। এই স্বয়ম্ভুব মনুর এক কন্যা ছিল, তার নাম ছিল দেবহূতি। সেই দেবহূতিকে বিবাহ দিয়েছিলেন ঋষি কদর্মের সাথে। এই ঋষি কদর্ম হচ্ছে ১০,০০০ বছর তপস্যা করেছিলেন শুধু বিবাহ করার জন্য। আমরা তার পরবর্তীতে যাই। এখানে দেখো এই যে ভগবান তার তপস্যায় খুশি হলেন এবং তাকে স্বয়ম্ভুব মনুর কন্যা বিবাহ করার জন্য পরামর্শ দিলেন। এরপরে এইটা হচ্ছে গিয়ে ২১ অধ্যায়ের ৩৬ থেকে ৩৭ নং শ্লোক। এখান থেকে আমরা একটু দেখি। এদিকে স্বয়ম্ভুব মনু ও মহিষী শতরূপাকে নিয়ে সুবর্ণ মণ্ডিত রথে আরোহণ করে নিজ কন্যাকে সেই রথে বসিয়ে পৃথিবী ভ্রমণ করতে করতে শ্রীহরির নির্দিষ্ট দিনে সমপরায়ণ মহর্ষি করদমের আশ্রমে এসে উপস্থিত হলেন। অর্থাৎ এই যে ঋষি করদমকে যে কন্যা দান করবেন স্বয়ম্ভুব মনু, তার জন্য আসলেন। কিভাবে আসলেন? রথে আরোহণ করে। এই জিনিসটা দেখো। তাহলে স্বয়ম্ভুব মনু একদম সৃষ্টির শুরুতেই তিনি রথে চড়তেন। এই ঋষি করদমের কাছে তিনি তার কন্যা দেবহূতিকে বিবাহ দিবেন। তার মাধ্যমেই হচ্ছে পরবর্তী জেনারেশনের সৃষ্টি হবে এবং পৃথিবীতে প্রজার সৃষ্টি হবে। এখন পর্যন্ত প্রজার সৃষ্টি হয়নি। তাহলে সেই সময়েই কিন্তু স্বয়ম্ভুব মনু, মানুষ বলতে শুধুমাত্র স্বয়ম্ভুব মনু একাই রয়েছেন, তার স্ত্রী এবং ৩ কন্যা রয়েছেন, আর ২ জন পুত্র রয়েছেন, আর এইদিকে রয়েছেন কিছু ঋষি। এরাই হচ্ছে মানুষ। তাহলে এছাড়া কিন্তু অন্যান্য কোনো প্রজার সৃষ্টি হয়নি। তখনই হচ্ছে তিনি এই রথে আরোহণ করতেন। রথ আবিষ্কার হয়ে গেছে তখনও। এখানেও দেখতে পাচ্ছ, এটা হলো তোমার ২৪ অধ্যায়ের ২৪ থেকে ২৫ নং শ্লোকের অনুবাদ। অনন্তর তিনি মুনিবর করদমের কাছে বিদায় নিয়ে পত্নীর সাথে রথারোহণ করে ঋষি কুলসেবিত সরস্বতী নদীর ২ তীরবর্তী মুনি ঋষিদের আশ্রমের শোভা দেখতে দেখতে রাজধানীতে ফিরে গেলেন। অর্থাৎ নিজের কন্যাকে সেই ঋষি করদমের কাছে রেখে তিনি হচ্ছে তার রাজধানীতে ফিরে গেলেন। এখানে দেখো, প্রভু সম্রাট মনু ফিরে আসছেন এই সংবাদ পেয়ে ব্রহ্মাবর্তের প্রজাগণ অত্যন্ত আনন্দিত হয়ে স্তুতি গান বাজনা সহ সম্রাটের প্রত্যুত গমন করলেন। অর্থাৎ তার প্রজারা হচ্ছে তাকে অভ্যর্থনা করতে আসলেন। এখন কেবলমাত্র তিনি তার কন্যাকে বিবাহ দিয়ে সরস্বতী নদীর তীর ধরে ধরে তার রাজধানীতে ফিরলেন। সরস্বতী নদীর তীর এমন কতটা বিশাল জায়গা যে তার সরস্বতীর তীর থেকে তার রথে আসতে আসতেই তার কন্যা এবং তার জামাতা এই পৃথিবী হচ্ছে প্রজা দিয়ে ভরে ফেললেন। কতটা অযৌক্তিক কথা। যাই হোক, মূল পয়েন্টে আসি। এখানে আমরা স্পষ্ট দেখলাম এই স্বয়ম্ভুব মনু হচ্ছে যে রথে আরোহণ করলেন, তার মানে রথ তখন অবশ্যই ছিল। আর রথ আবিষ্কার হতে হলে অবশ্যই চাকার আবিষ্কার হইতে হবে। তাহলে আমরা এই বিষয়টা একটু দেখি। এই স্বয়ম্ভুব মনুর ঘটনাটা কত বছর আগের মহাভারত এবং ভাগবত অনুসারে। আমরা মহাভারত এবং ভাগবত দুইটাতেই আমরা দেখতে পাই এক একটা চতুর্যুগ, সেটা হচ্ছে ১২,০০০ বছর। আমরা ১২,০০০ নিলাম সর্বপ্রথমে। এই ১২,০০০ বছর কিন্তু মানুষের বছর, দেবতাদের বছর। তাই ৩৬০ দিয়ে আমরা যদি গুণ করি, যেহেতু মানুষের ৩৬০ বছরে দেবতাদের হয় একদিন, তাহলে আমরা ৩৬০ দিয়ে যদি গুণ করি তাহলে মানুষের কত বছর সেটা পেয়ে গেলাম। আমরা ১২,০০০ বছরকে ৩৬০ দিয়ে গুণ করলাম। এরপরে এটার সঙ্গে আমাদের গুণন করতে হবে ১,০০০। কারণ হচ্ছে ১,০০০ চতুর্যুগ পার হলে ব্রহ্মার একদিন হয় বা এক কল্প হয়। তাহলে আমরা এই কারণে ১,০০০ দিয়ে গুণ করলাম। এরপরে আমাদের ভাগ করতে হবে ১৪ দিয়ে, কারণ এই এক কল্পে ১৪ জন মনু পার হয়। এখানে ১৪ দিয়ে যদি আমরা ভাগ করি, এরপর পার হয়েছে ৬টা মনু, এ পর্যন্ত পার হয়েছে ৭ম মনু চলে। এই কারণে আমরা ৬টা মনু যেহেতু পার হয়ে গেছে, আমরা ৬ দিয়ে গুণ করলাম। এরপরে রেজাল্টটা দেখি। এখানে দেখা যাচ্ছে ১৮৫ কোটি বছর। এখান থেকে দেখতে পাচ্ছ এই হাজার, এ পর্যন্ত আসে লক্ষ, আর এই হলো কোটি। অর্থাৎ ১৮৫ কোটি ১৪,২৮,০০০ বছর পার হয়েছে এই পৃথিবীর বয়স, এই মহাভারত এবং ভাগবত অনুসারে। তাহলে ১৮৫ কোটি বছর পূর্বে এই স্বয়ম্ভুব মনু রথে চড়তেন। চিন্তা করে দেখেছো রথ কত বছর আগে আবিষ্কৃত হয়েছে ভাগবত মতে। এবার আমরা একটু বিজ্ঞান, ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক যেই গবেষণা আছে সেখান থেকে একটু তথ্য সংগ্রহ করি। আমরা যদি চাকার আবিষ্কারটা দেখি, চাকার আবিষ্কার হয়েছে আনুমানিক
5500 থেকে 6000 বছর আগে, অর্থাৎ প্রায় খ্রিস্টপূর্ব 3500 থেকে 4000 সালে এটা আবিষ্কার হয়েছিল। এটা হচ্ছে পুরনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং মেসোপটেমিয়া, বর্তমান যেটাকে ইরাক বলা হয়, ওই অঞ্চলে সর্বপ্রথম চাকার আবিষ্কার হয়েছে, খুঁজে পাওয়া গেছে। রেফারেন্স যদি তোমরা দেখতে চাও, এই যেখানে বইয়ের নাম দেওয়া আছে দেখো, এই বইগুলো তোমরা অনলাইন থেকে পেয়ে যাবে, এই বই থেকে তোমরা দেখতে পারো। স্পষ্ট রেফারেন্স আমি এখানে দিয়ে দিয়েছি যে এই তথ্যগুলো তোমরা কোথায় পাবে। এরপরে যদি আমরা দেখি হচ্ছে রথের আবিষ্কার। রথের আবিষ্কার হয়েছে 2000 থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দে। এটি হচ্ছে সুমেরীয়, ইন্দো ইউরোপীয় এবং ভারতীয় সভ্যতায় ব্যবহৃত হতো এই রথ। তবে প্রথম রথ ছিল হালকা কাঠের তৈরি 2 চাকার, এটি ঘোড়া বা গরু দ্বারা টানা হতো। এটাও কিন্তু প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে পাওয়া গেছে। আর এইটার তথ্যসূত্র এই যে নিচে দেওয়া আছে, তোমরা এই বইগুলো একটু তোমরা দেখে নিতে পারো, আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি। এছাড়াও আমি এই পিডিএফটা এই সূত্রগুলো সহ আমার ব্লগ স্পট পেজে দিয়ে দিব, সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে পুরো তথ্যগুলো সব পাবে। ভাগবতের পেজগুলো এবং এই ইতিহাস ভিত্তিক যে রেফারেন্স বইগুলো আছে, এই তথ্যগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো, মাত্র 5000 থেকে 6000 বছর পূর্বে চাকার আবিষ্কার হলো এবং মাত্র 4000 বছর পূর্বে হচ্ছে রথের আবিষ্কার হলো। সেখানে 185 কোটি বছর আগে রথে চললেন স্বয়ম্ভূ মনু। কত বড় একটা ধোঁকাবাজি আমাদের জাতির সঙ্গে করছে দেখো এই সমস্ত ভণ্ডামি শাস্ত্রগুলো লিখে। শুধু তাই নয়, শুধু এই ভাগবত মহাভারত দিয়ে যে ভণ্ডামি করেছে তাই না, বেদের মধ্যে আমাদের যত হিন্দু শাস্ত্র আছে তার মধ্যে সবথেকে পুরাতন ধরা হয়েছে ঋগ্বেদ। সেই ঋগ্বেদে দেখো দশম মণ্ডলের 85 সূক্তের 7 থেকে 8 নং ঋকে এই যে দেখো রথচক্রের কথা বলা হয়েছে, অশ্বযানের কথা বলা হয়েছে, ঘোড়া টানা রথ, এগুলোর কথা বলা হয়েছে। দেখো এখানে রেফারেন্সটাও দেওয়া আছে। তাহলে দেখো, যেহেতু ঋগ্বেদ এটাকে বলা হয়, যেহেতু আমাদের এই মনন্তর শুরু হওয়ার পূর্বে এটা আবিষ্কার হয়েছিল, স্বয়ম্ভূ মনুর জন্মের পূর্বে আবিষ্কার হয়েছিল সৃষ্টির শুরুতে, তার মানে 185 কোটি বছর আগেই হবে এটা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যেও রথের চাকার ব্যবহার আছে। তার মানে যেহেতু রথ আবিষ্কার হয়েছে মাত্র 4000 বছর পূর্বে এবং রথের চাকার আবিষ্কার হয়েছে 5.5 থেকে 6000 বছর পূর্বে, তাহলে এই ঋগ্বেদের ইতিহাস যদি আমরা খুঁজি তাহলে এটা কোনোভাবেই 5 থেকে 6000 বছরের পুরনো না। কিন্তু যদিও এটাকে বিভিন্ন ভাষাবিদ এবং প্রত্নতত্ত্ববিদ যারা আছেন তারা এটাকে 3500 বছরের বেশি পুরনো বলে মানে না, তাহলে সেইখানে আমরা এই উদাহরণগুলোর সঙ্গে আর শাস্ত্রের সঙ্গে কিন্তু কোনো মিল পাই না। তাহলে আমাদের এই শাস্ত্র দিয়ে আমাদের সঙ্গে কতটা ধাপ্পাবাজি, কতটা প্রতারণা করা হয়েছে তোমরা নিজের একটু বিবেচনা করে দেখো। আমি আমার মতামত জানালাম, তোমরা তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমি বরাবরের মতো আবারও বলছি, আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছি না, আমি মিথ্যা শাস্ত্রের বিরুদ্ধে কথা বলছি, আমি সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে কথা বলছি। আমার একমাত্র উদ্দেশ্য সমাজ থেকে কুসংস্কার দূর করা। তাই শাস্ত্রকে নয়, সত্যকে অনুসরণ করুন, সত্য জানুন, সত্য প্রচার করুন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য শাস্ত্র, ধর্ম বা ধর্মগুরুর কথা না শুনে আপনার নিজের বিবেকের কথা শুনুন। কারণ আপনার ধর্ম, ধর্মগুরু ও শাস্ত্র আপনাকে ঠকালেও আপনার বিবেক কখনো আপনাকে ঠকাবে না। আর সর্বশেষ কথা, নিজেকে কুসংস্কার মুক্ত রাখতে আর আমার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে আমার পেজটি ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।